এই পর্যায়ে আমরা আলোচনা করব জেনারেল প্রিন্সিপালস নিয়ে, অর্থাৎ এমন কিছু জেনারেল বিষয় যেগুলোর উপর ভিত্তি করে মুসলিম ল অফ সাকসেশন রেগুলেট হয়। তো প্রথমে আসি আমরা হেরিটেবল প্রপার্টি নিয়ে। হেরিটেবল প্রপার্টি কী জিনিস? অর্থাৎ যেই প্রপার্টি থেকে এয়ারগণ বা উত্তরাধিকারীগণ সম্পত্তি ইনহেরিট করতে পারবে সেই সম্পত্তিটিকে বলা হয় হেরিটেবল প্রপার্টি। নাও নর্মাল প্রপার্টি এবং হেরিটেবল প্রপার্টির মধ্যে পার্থক্য কী? একজন ব্যক্তি যখন মারা যায়, অর্থাৎ একজন ডিসিজ যখন মারা যায়, তিনি মোট যে সম্পত্তি রেখে যান সেই সম্পত্তি থেকে এয়ারদের মধ্যে সম্পত্তি বিলি বন্টনের আগে তিনটি কাজ করতে হয়। তিনটি কাজের প্রথমটি হলো ফিনারেল, তারপর ফিনারেল এক্সপেন্সেস, পরটি হলো ডেপ্ট পরিশোধ এবং তারপরটি হলো উইলের বাস্তবায়ন। এই তিনটি কাজ করার পর যা সম্পত্তি থাকে তাই হলো হেরিটেবল প্রপার্টি। অর্থাৎ বিষয়টা হলো এরকম, যদি মোট সম্পত্তি হয় এন, মোট সম্পত্তি হয় এন, অর্থাৎ নেট প্রপার্টি মাইনাস ফিনারেল এক্সপেন্সেস প্লাস ডেপ্ট পরিশোধ প্লাস উইল। যদি উইল থেকে থাকে তাহলে উইল, যদি উইল না থেকে থাকে তাহলে উইল এখানে লেখা দরকার নেই। তাহলে এই মোট সম্পত্তি থেকে এই তিনটি বাদ দেওয়ার পর আর যা সম্পত্তি বাকি থাকে সেটাই হলো হেরিটেবল প্রপার্টি, অর্থাৎ সেই সম্পত্তি থেকে এয়ারগণ সম্পত্তি ইনহেরিট করতে পারবে। ইনহেরিটেন্স ওপেন্স অ্যাট দ্য টাইম অফ ডেথ এর মানে হলো একজন ব্যক্তি যখন মারা যায় তখন তিনি যে সকল উত্তরাধিকারীদের রেখে মারা গিয়েছেন তারাই শুধুমাত্র সেই সম্পত্তিতে করতে পারবে, সেই সম্পত্তি থেকে সম্পত্তি নিতে পারবে। কিন্তু কোনো বার্থ রাইট নেই। ইসলামিক ল কোনো প্রকার সম্পত্তি ইনহেরিটেন্সের ক্ষেত্রে বার্থ রাইট করে না, রিকগনাইজ করে না। এরপর আছে যে ডক্ট্রাইন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রাইন অফ রিপ্রেজেন্টেশন হলো, এটি নিয়ে অ্যাকচুয়ালি আমরা পরে আলোচনা করব একটি, যখন আমরা করব যে শেয়ারের প্রেসক্রাইব শেয়ারের বিষয়টি যখন আমরা দেখব তখন স্পেশাল সিনারিওসে আমরা ডক্ট্রাইন অফ রিপ্রেজেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন যদি আমরা শর্ট ফর্মে এটা বলতে চাই যে সাপোজ একজন ব্যক্তি মিস্টার এ, তিনি মারা গেলেন দুই পুত্রকে রেখে, একজন পুত্র S1, একজন পুত্র S2। তো এই S1 হলো সে একাই আছে, আর S2 এর আরও দুই পুত্র আছে। S2 আরও দুই পুত্র হলো ধরলাম এক্স এবং ওয়াই। তো মিস্টার এ মারা যাওয়ার আগেই তার পুত্র মিস্টার S2 উনি মারা গিয়েছেন, কিন্তু S1 বেঁচে আছেন। তো উনি এই মিস্টার এ যখন মারা যাবেন তখন S1 সে শেয়ারের মানে সে এয়ার অনুযায়ী সম্পত্তি তো পাবেই, কিন্তু এই S2 যে মারা গেল তার পুত্র বা তার সন্তানরা তাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এই S2 এর যা পাওয়ার কথা তা এই সন্তানগণ পাবে। এটাই হলো ডক্ট্রাইন অফ রিপ্রেজেন্টেশন। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। টসিপ রুল, এটা খুবই সিম্পল। টসিপ রুল হলো সমমর্যাদার একজন পুরুষ একজন মহিলার চেয়ে দ্বিগুণ সম্পত্তি ইনহেরিট করবে, এটি হলো টসিপ রুল। প্রাইমারি ইয়ার্স হলো এমন 6জন এয়ার যারা কোনো অবস্থাতেই সাকসেশন থেকে বঞ্চিত হয় না, অর্থাৎ যাই হোক না কেন তারা কখন সবসময়ই সম্পত্তি পাবে। তারা হলো ফাদার, তারপর আসছে মাদার, তারপর আসছে ডটার, সান, এরপর আসছে হাজব্যান্ড এবং ওয়াইফ। হাজব্যান্ড এবং ওয়াইফ। তো এই 6জন ইয়ার হলো যারা প্রাইমারি ইয়ার্স, তারা কখনোই বঞ্চিত হয় না। ডক্ট্রাইন অফ এক্সক্লুশন। ডক্ট্রাইন অফ এক্সক্লুশন হলো যে ডক্ট্রাইন অফ এক্সক্লুশন এবং নিয়ারার এক্সক্লুডস দ্য রিমোটার, এটা কিছুটা সেম। যেমন যদি ফাদার বেঁচে থাকে তাহলে ফাদার্স ফাদার সম্পত্তি পাবে না, বা যদি মাদার বেঁচে থাকে তাহলে মাদার্স মাদার বা ফাদার্স মাদার এরা কেউ সম্পত্তি পাবে না। ফাদারের উপস্থিতিতে ফাদার্স ফাদার পাচ্ছে না, বা এবং মাদারের উপস্থিতিতে মাদার্স মাদার বা ফাদার্স মাদার কেউ পাচ্ছে না। আবার বিষয়টা এরকম হতে পারে যে সাপোজ ফাদার বেঁচে নেই কিন্তু ফাদার্স ফাদার এবং ফাদার বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই ফাদার্স ফাদার নিয়ারার, অর্থাৎ ডিসিস্টের থেকে নিকট সম্পর্কের দিক থেকে ডিসিস্টের নিকটবর্তী, সো এই ফাদার্স ফাদারের জন্য ফাদার উনি এক্সক্লুডেড হয়ে যাবেন। এটি হলো ডক্ট্রাইন অফ এক্সক্লুশন। এরপর হচ্ছে কাইন্ডস অফ ইয়ার। ইসলামিক ল অনুযায়ী ইয়ার হলেন 3 ধরনের। তো প্রথম ইয়ার হলেন শেয়ারার, দ্বিতীয় ধরনের ইয়ার হলেন রেসিজুয়ারি, এবং তৃতীয় ধরনের ইয়ার হলেন ডিস্ট্যান্ট কিনরেড।
এক্ষেত্রে শেয়ারারকে কুরানিক এয়ারও বলা হয়ে থাকে, কারণ সূরা আন নিসার আয়াত 11 এবং আয়াত 12-তে কোন এয়ার কী পরিমাণ সম্পত্তি ইনহেরিট করবে, অর্থাৎ কী পরিমাণ শেয়ারে সে সম্পত্তি পাবে সেটি উল্লেখ করা হয়েছে। তাই এই শেয়ারারদেরকে কুরানিক এয়ারও বলা হয়ে থাকে। রেসিজুয়ারিকে বলা হয় অ্যাগনেটিক এয়ার, অর্থাৎ মানে পুরুষ ব্লাড লাইনের যে সম্পর্ক সেটিকে বলা হয়, মানে ওদেরকে বলা হয় রেসিজুয়ারি। এবং যারা কগনেটিক এয়ার অর্থাৎ ফিমেল ব্লাড লাইনের মাধ্যমে যাদের সাথে সম্পর্ক তাদেরকে বলা হয় ডিস্টেন্ট কিনেট। এই রেসিজুয়ারি এবং ডিস্টেন্ট কিনেট নিয়ে আমরা সেপারেট দুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এরপর সে ডুয়েল ক্যাপাসিটি। ডুয়েল ক্যাপাসিটি অর্থাৎ হলো কিছু এয়ার রয়েছে যারা শেয়ারার হিসেবেও সম্পত্তি ইনহেরিট করতে পারে, রেসিজুয়ারি হিসেবেও সম্পত্তি ইনহেরিট করতে পারে। তাদের এই যে দুইভাবে সম্পত্তি ইনহেরিট করার অবস্থা, এটিকে বলা হয় ডুয়েল ক্যাপাসিটি। ডুয়েল ক্যাপাসিটি এনজয় করে 6 জন এয়ার। সেই 6 জন এয়ার হলেন ফাদার, গ্র্যান্ডফাদার, বা মানে ফাদার, ফাদার্স ফাদার, ডটার, ফুল সিস্টার, কনসাইগেন্ট সিস্টার এবং সানস ডটার। তো এটি নিয়ে আমরা যখন আলোচনা করব, প্রেসক্রাইব শেয়ারগুলো আলোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে ডুয়েল ক্যাপাসিটি কীভাবে কাজ করে। তারপর আমি এখানে একটু লিখে দিই যে কারা কারা এটা করে, যে ফাদার্স, ফাদার্স ফাদার, তারপর হচ্ছে ডটার, ফুল সিস্টার, তারপর হচ্ছে কনসাংগুইন সিস্টার সিএস, এবং আসছে সানস ডটার এসটি। এরপর হচ্ছে নিয়ারার এক্সক্লুডস দ্য রিমোটার। এই নিয়ারার এক্সক্লুডস দ্য রিমোটার এটি শেয়ারারদের ক্ষেত্রে প্রযোজ্য, রেসিডুয়ারিদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ডিস্টেন্ট কিনেটদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ব্লাড লাইনের দিক থেকে যেই ব্যক্তির সাথে সম্পর্ক নিকটবর্তী হবে সেই ব্যক্তি দূরবর্তী সম্পর্কের ব্যক্তিকে এক্সক্লুড করবে বা ব্লক করবে। যেমন আমরা যদি এভাবে দেখি যে একজন ফুল ব্রাদার রয়েছেন, ফুল ব্রাদার, তিনি একজন নেফিউকে ব্লক করবেন, কারণ ফুল ব্রাদার নেফিউর তুলনায় ডিসিস্টের সাথে সম্পর্কের দিক থেকে যদি একজন ডিসিস্টের এমন হয়, ডিসিস্টের সাথে আগে সম্পর্ক ফুল ব্রাদারের, তারপরে সম্পর্ক নেফিউর। সো এই ফুল ব্রাদার এই নেফিউকে সম্পত্তি পাওয়া থেকে ব্লক করবে। তো এটা নিয়ে যখন আমরা রেসিজুয়ারি এবং ডিস্টেন্ট কিনেট নিয়ে আলোচনা করব তখন আরও বিস্তারিত দেখব।